আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম আহমদ, অর্থমন্ত্রী আমির খসরুর ছেলে ইসরাফিল খসরু, ইনারা আছেন কমিটিতে। এছাড়াও ববি হাজাজ, শিক্ষা প্রতিমন্ত্রী, তার স্ত্রীও আছেন রাশনা ইমাম। আসলে বাপের দোয়া কমিটির নামকরণ যথার্থ হয়েছে? আওয়ামী লীগ আমলে যেভাবে হয়েছে তার চেয়ে নোংরা ভাবে হয়েছে ডক্টর ইউনূসের আমলে। আর ডক্টর ইউনূসের আমলে যেটা হয়েছে তার চেয়ে আরো বিশ্রী ভাবে, বস্তুত সরকার চালাচ্ছেন বা প্রধানমন্ত্রী হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। মানে লেম্যান, একেবারে সাধারণ গ্রামের সাধারণ মানুষ, তাদেরও মনে হচ্ছে যে এখানে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, যে এবং ফেসবুকে পোস্ট দেবার জন্য এখন গ্রেপ্তার শুরু হয়ে গেছে, যেটি 2 বছর আগে দেখতাম। 32 নম্বরে যেতে হবে, তারপরে শেষে জয় বাংলা স্লোগান দিতে হবে, তারপরে শেষে এই কাজগুলো করতে হবে। কিন্তু যাদের কারণে এখন জয় বাংলা স্লোগান দেয়া যাচ্ছে না, তারা পোলাও খাচ্ছে, কুরমা খাচ্ছে, নির্দিষ্ট দূরত্বে গিয়ে তারা মহা আরামে আছে। আর এখানে আমাদের মধ্যে কিছু কিছু মানুষ হঠাৎ যে ওই করে, যে ইউএনও একজন ছিলেন উর্মি, মাহমুদা উর্মি, যিনি ডক্টর ইউনূসের সম্পর্কে লিখেছিলেন, তাকে তো শোকজ কি, তাকে তো বরখাস্তই করা হলো, তারপরে তার বিরুদ্ধে মানহানি, রাষ্ট্রদ্রোহের মামলাও হলো। তাহলে 2 বছরে হয় নাই, এটা কি আসিফ মাহমুদ 2 বছর চোখ বন্ধ ছিল নাকি? যে কারণে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, যে কারণে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিরক্ত হয়ে গেছি, এই বুড়া যায় না কেন? শেখ হাসিনার পছন্দের স্পিকার, তাকে নেওয়া হচ্ছে জেলখানায়, আর তার পছন্দের রাষ্ট্রপতি, তিনি সংসদে ভাষণ তো দিচ্ছেনই, তার উপরে আবার ধন্যবাদ যখন। মূলত আওয়ামী লীগের উপর রাগ ঝাড়া হচ্ছে। এখানে বেচারি যিনি আছেন তিনি বলির পাঠা হচ্ছে। লেখাপড়া নিয়ে থাকতো, তারপর ওর একটা ছোট লাল গাড়ি ছিল, আর ওর একটা প্রেমিক ছিল মানে যাকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞাই থাকছে, এখন নতুন করে আরেকটু কড়া করা হচ্ছে আইনটাকে। সিম্পেথি গ্রো করেনি। এখনো আওয়ামী লীগের কোনো নেতাকে যদি পায় রাস্তায়, মানুষ ঝাঁপিয়ে পড়বে তাকে একটা গণপিটুনি দেওয়ার জন্য। তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা। যে এখনো সে তেল দেওয়ার একটা জায়গাতে লিমিটের মধ্যে আছে, সে লিমিট এখনো ক্রস করেনি। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কারসাজিতে গঠিত হওয়া বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি করেছে সরকার, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে অর্থমন্ত্রীর পুত্র সহ আছেন বেশ কয়েকজন মন্ত্রীপুত্র। আর সেই কমিটিকেই সংসদে বাপের দোয়া কমিটি হিসেবে আখ্যায়িত করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এই নামকরণ কি যথার্থ? এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত চ্যাট গ্রুপে মতামত দেওয়ার জন্য 28 জন বিচারককে শো কজ নোটিশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে কি বার্তা দিচ্ছে সরকার? অন্যদিকে শেখ হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতির ভাষণের জন্য যখন সংসদে তাকে ধন্যবাদ জানাচ্ছেন সরকারি দলের সংসদ সদস্যরা, তখন সেই আমলেরই নিয়োগকৃত স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে এক হত্যা চেষ্টা মামলায় নেওয়া হয়েছে কারাগারে। এসব নিয়ে আলোচনায় স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। জনাব গোলাম মাওলা রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ শারমিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে সময় দিচ্ছেন। কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, তার মধ্যে কিছু মন্তব্য, কিছু আলোচিত বা সমালোচিত ঘটনা, এই বিষয়গুলো আজকের আলোচনায় আনতে চাই। শুরু করি একটা ঘটনা দিয়ে, যেটি সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তিনি বলছেন যে বিসিবির যে নতুন কমিটি হয়েছে, গতবারের গেল মানে নির্বাচিত যে কমিটি ছিল, যদিও সেই নির্বাচনেও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের অনেক তখনকার কারসাজি নিয়ে অনেক আলোচনা ছিল, বিতর্কিত নির্বাচন, সেই নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি করা হয়েছে। তিনি সেই কমিটিকে বলছেন বাপের দোয়া কমিটি, এবং সংসদে সালাউদ্দিন আহমেদ বলছেন মায়ের দোয়া শুনেছি, বাপের দোয়া আপনার কাছ থেকে মানে নতুন শুনছেন আর কি। সেখানে আমি আপনাকে প্রশ্নটা করতে চাই যে নামকরণ, তিনি যে বলছেন বাপের দোয়া, আপনার কাছে কি নামকরণটা কি যথার্থ মনে হয় নাকি মনে হচ্ছে, মানে আপনার কি বক্তব্য জানতে চাই, একটু বলতে চাই যে কারা আছেন কমিটিতে। তামিম ইকবাল তো আছেন প্রধান, এবং মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম আহমদ, অর্থমন্ত্রী আমির খসরুর ছেলে ইসরাফিল খসরু, ইনারা আছেন কমিটিতে। এছাড়াও ববি হাজাজ, শিক্ষা প্রতিমন্ত্রী, তার স্ত্রীও আছেন রাশনা ইমাম। আসলে বাপের দোয়া কমিটির নামকরণ যথার্থ হয়েছে? মানে শব্দটা ইউনিক, আমার পছন্দ হয়েছে। এবং আমি একটা স্ট্যাটাসে মানে হাসনাত আব্দুল্লাহকে ধন্যবাদ জানিয়েছি যে আপনি এগিয়ে যান। হাসনাত বিয়ে করেছে আমার নির্বাচনী এলাকাতে, তো কাজেই সে আমাদের এলাকার জামাই, তার যে কোনো কথাই আমার কাছে ভালো লাগে, ভালো লাগে। আর তাহলে তো এই স্বজন যে প্রীতি যে হয়ে গেল। কমিটি, না, স্বজন প্রীতি হোক, এখন আমার নিজস্ব স্বজন প্রীতির মধ্যে যদি কেউ ভালো করে তাকে তো অবশ্যই প্রশংসা করতে হবে। সে বিপ্লবী, সে সংসদে চলে গেছে, সে যে কথাগুলো বলছে, মানে ওই সংসদে দাঁড়িয়ে চোখে চোখ রেখে
মানে ক্ষমতাধরদের চোখে চোখ রেখে কথা বলছি, এটা চারটিখানি বিষয় নয়, কথা বলছি। এবং এই যে যারা মানে কমিটিতে গেছে তারা সবাই খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব, মন্ত্রীর ছেলে, বড় বড় মন্ত্রীর ছেলে, তাদের সমালোচনা করা মানেই ওই মন্ত্রণালয়গুলো হাসনাত আবদুল্লাহর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। হুম, তো সেক্ষেত্রে ববি হাজ্জাজের স্ত্রী শিক্ষা মন্ত্রণালয়, অর্থমন্ত্রী, সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, হুম। মির্জা আব্বাস ঢাকা শহরের অন্যতম একজন যাকে বলে তিনিও প্রভাবশালী মন্ত্রী, ব্যক্তিত্ব, মন্ত্রী পদমর্যাদার মন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পদমর্যাদা। তো সকল এই মানুষগুলোকে রীতিমতো ঠাট্টা করে মশকরা করে তিনি যে বক্তব্য পার্লামেন্টে দিয়েছেন, বাবার দোয়া কমিটি, আমি হুম, মনে করি যে এটা তার একটা সাহসের পরিচয়। হুম, কাজটি আওয়ামী লীগ আমলে যেভাবে হয়েছে তার চেয়ে নোংরা ভাবে হয়েছে ডক্টর ইউনূসের আমলে। আর ডক্টর ইউনূসের আমলে যেটা হয়েছে তার চেয়ে আরো বিশ্রীভাবে এটা হয়েছে। প্রথমত এখানে যারা আসছে সবাই দেখতে সুন্দর, তারপরে তারা সবাই ভালো বংশের, তাদের রক্ত ভালো, চেহারা শুরুতে ভালো, তারপরে শেষে তাদের লেখাপড়ার ব্যাপারে কোনো রকম কারো আপত্তি নেই। কিন্তু ওই যে সমস্যাটা হলো কি, যে প্রক্রিয়াটা ভালো হয়নি। এই একই মানুষগুলো যদি নির্বাচিত হতেন সেখানে, ইলেকশন করে আসতেন, আমরা গর্ব অনুভব করতাম যে একটা হুম। কমিটি হয়েছে, মানে তারা সবাই সুন্দর সব মিলিয়ে। কিন্তু এই যে যে প্রক্রিয়াতে তারা এলেন, এখানে যথেষ্ট প্রশ্ন করার সুযোগ আছে। এবং এই কাজের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কতটা গ্রিন সিগন্যাল আছে ডাজ নট ম্যাটার, কিন্তু আলটিমেটলি তাকেও এখানে জড়ানো হয়েছে যে আসলে তিনি এরকমই মানুষ, সব জায়গাতে শুধু দলীয় লোক ঢুকানো, সব জায়গাতে নির্বাচন অ্যাভয়েড করে, নির্বাচন বিধি ব্যবস্থার উপর বোধহয় তার আর বিশ্বাস বা আস্থা নেই। তো তিনি একেবারে যাকে বলা হয় প্রশাসক নিয়োগ থেকে শুরু করে অন্যান্য যে কর্মকাণ্ডগুলো করছেন, এটা হলো নির্বাচন বাদ দিয়ে নিজের যে এক্সিকিউটিভ ক্ষমতা, এই ক্ষমতা প্রয়োগ করে তিনি আহ, যেই জায়গাগুলোতে নির্বাচন হতে পারতো সেই দরজাগুলো তিনি বন্ধ করে দিচ্ছেন। এটা অন দ্য লং রানে গণতন্ত্রের জন্য, তার নিজের দলের ইমেজের জন্য এবং তার নিজের ব্যক্তিগত ইমেজের জন্য এটা ভালো হবে না। জি, আপনি এর কারণ বলছেন হলো, তারেক রহমানের গ্রিন সিগন্যালের কথা। মানে তারেক রহমানের সিগন্যালটা কি বোঝা যাচ্ছে কতটা? কারণ মানে সব তো মন্ত্রীরই ছেলে এখানে, মানে যাদের কথা বললাম বা মন্ত্রী পদমর্যাদার ছেলে, একজনের আবার স্ত্রীও আছেন। কিন্তু বাকি অনেক ক্ষেত্রেই যেমন সংসদে সম্প্রতি বলেছেন, বিশেষ করে আসলে যে আ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সংবিধান সংশোধন হবে নাকি সংস্কার হবে, গণভোট আদেশ ইত্যাদি নিয়ে যখন কথাবার্তাগুলো হচ্ছে বা ১৩৩টি অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার সেটি নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন না। সেটি নিয়েও হাসনাত আবদুল্লাহ রায় বাইরে গিয়ে বলছেন যে তিনি হচ্ছেন নমিনাল প্রধানমন্ত্রী, আর বস্তুত সরকার চালাচ্ছেন বা প্রধানমন্ত্রী হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। এই মন্তব্যকেও আপনি কিভাবে দেখবেন? এখানে সালাউদ্দিন সাহেবকে নিয়ে একটা নিদারুণ যাকে বলে বাংলাদেশে একটা চলছে। মানে মনে হয় যেন তিনি আসলে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী। আপনারও তাই মনে হচ্ছে? আর অবশ্য আমার তো মনে হচ্ছেই, আমার শুধু তাই না, বাংলাদেশের যারা একটা মানে লেম্যান, একেবারে হুম, সাধারণ গ্রামের সাধারণ মানুষ, তাদেরও মনে হচ্ছে যে এখানে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, এবং তার হুকুমেই সবকিছু চলে, তার পরামর্শে সবকিছু চলে, এবং তার ইচ্ছার বাইরে কোনো কিছু করার শক্তি সামর্থ্য কারোর নেই। এখানে দুই কারণ হতে পারে। সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী তাকে ভীষণ রকম ভালোবাসেন, শ্রদ্ধা করেন, বিশ্বাস করেন, এবং তার সমস্ত মানে যেটাকে বলে ইমপ্লয়েড অন্তর্নিহিত ক্ষমতা, এগুলো সব সালাউদ্দিন সাহেবকে দিয়ে দিয়েছেন যে আপনি করেন। আপনার প্রতি আমার একটা গুড ট্রাস্ট থাকে। যেভাবে ধরেন উনি ওনার নির্বাচনী এলাকায় সানি নামক এক ভদ্রলোককে তিনি তার সমস্ত দায় দায়িত্ব দিয়েছেন। তো সানি দীর্ঘদিন ইংল্যান্ডে আমি শুনেছি যে তার অত্যন্ত বিশ্বস্ত লোক ছিলেন। ফলে সানির প্রতি তার অগাধ ভালোবাসা, নির্ভরতা, কাজেই তিনি তার নির্বাচনী এলাকা সানিকে দিয়ে দিয়েছেন। আবার এখন প্রধানমন্ত্রীর যে সকল কর্মকাণ্ড, যেগুলো ভোকাল কথা বলতে হয়, সেই কথা বলার যে জায়গাগুলো, সেগুলো তারেক রহমান সাহেব চিন্তা করছেন যে আমি দীর্ঘদিন 16-17 বছর 18 বছর দেশের বাইরে ছিলাম, পার্লামেন্টে আমি এই প্রথম আসলাম, অনেকগুলো টেকনিক্যাল বিষয় আছে, আইনের অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো আমাকে আসলে আগে শিখতে হবে, তারপরে শেষে আমাকে তারপরে বলতে হবে। আবার আমি সরাসরি একটা কথা বললে হুম, সেটি নিয়ে যখন আমাকে নিয়ে সমালোচনা হবে, ওটা মোকাবেলা করা অন্য কোনো মন্ত্রীর পক্ষে সম্ভব না, আমাকে মোকাবেলা করতে হবে। যেমন শেখ হাসিনা যতদিন ছিলেন, এখন বিএনপির যারা এমপি ছিলেন তারা
সবাই তাকে সমালোচনা করতেন, গালাগালি করতেন। এটা শেখ হাসিনাকে মোকাবেলা করতে হতো। হুম, তো সেই দিক থেকে তারেক রহমান সাহেব বুদ্ধিমান মানুষ। তো তিনি মনে করতে পারেন যে আমার পরিবর্তে যদি সালাউদ্দিন সাহেব কথা বলে, তাহলে সবকিছু ঝড় সালাউদ্দিন সাহেবের ফুটতে গেল, আর আমি এখানে এসে একটা নেগোসিয়েশন করার মতো একটা জায়গায় থাকলাম। বেশি ঝামেলা হলে সালাউদ্দিন সাহেবকে বললাম এগুলো আর বললেন না, আর প্রতিপক্ষ যারা আছে তাদেরকে ডেকে বললাম যে ভাই সমস্ত বাদ দাও, আসো, লেটস হ্যাভ ইট টুগেদার। তো এরকম একটা স্পেস রাখার জন্য হয়তো প্রধানমন্ত্রী ইচ্ছা করে সালাউদ্দিন সাহেবকে দিয়ে সব কথা বলাচ্ছেন। হুম, এ গেল ফার্স্ট একটা পজিটিভ। সেকেন্ড থিং হলো সালাউদ্দিন সাহেবের শোনা কথা যে তারেক রহমান সাহেবের একসময় তিনি গৃহশিক্ষক ছিলেন। এটা আমি সত্য মিথ্যা জানি না। তো গৃহশিক্ষক ছিলেন। তারপরে উনি নিজেই বলেছেন যে এই জিয়া পরিবারের সঙ্গে আমার অনবদ্য সম্পর্ক। আমি কখনো এদের কর্মচারী ছিলাম, কখনো পার্লামেন্টে বলেছেন আমি এদের কখনো কর্মচারী ছিলাম বেগম জিয়ার, কখনো তাদের সহকর্মী ছিলাম, তাদের বিপদের বন্ধু ছিলাম। ফলে এই পরিবারটি সম্পর্কে আমার অনেক কিছু জানা আছে। তো সেই দিক থেকে জনাব সালাউদ্দিন সাহেব এই সংসদে তারেক রহমান সাহেবের একান্ত আপনজন, যদি ছাত্র হয়ে থাকেন তারেক হুম, রহমান হুম, সাহেব। এটা মির্জা ফখরুল এই ক্লেম করতে পারবেন না, কিংবা এখানে যারা আছেন পার্লামেন্টে একমাত্র যদি ওই যে ঘরের যে সম্পর্ক সেটা সালাউদ্দিন সাহেবের আছে। তো সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেবের যত দুর্বলতা তিনি জানেন, যত প্রসপেক্ট তার যে জিনিসগুলো আছে সেটাও তিনি জানেন। তো সেদিক থেকে হয়তো তার মনে হয়েছে যে এই কথাগুলো যদি আমি বলি তাহলে আমার নেতা, এবং আরবিতে একটা কথা আছে আপনি দেখবেন না যে এটা যারা ওয়াশ ফোয়াশ করে তারা বলে মেরে আকা, মেরে মাওলা, মেরে মেহবুব। হুম, এই শব্দগুলো আরবিতে উচ্চারিত হয়। মানে আপনি যখন কাউকে ভালোবাসেন এবং তাকে সম্মান এবং মর্যাদার আসনে বসাতে চান, মাথায় করে তাকে নাচতে চান, হুম, সেই জায়গাতে এই শব্দগুলোই আরবিতে বলে যে এ মেরে মাওলা, এ মেরে আকা, হ্যাঁ, এরকম শব্দগুলো। এখন তারেক রহমান সাহেবকে নিয়ে সালাউদ্দিন সাহেবের যদি ওইরকম একটা শ্রদ্ধা থাকে যে তিনি আমার নিয়োগকর্তা, তিনি আমার মালিক, এবং তিনি আমার সমস্ত স্বপ্ন, ভালোবাসা, এবং আমি আজ এখানে আছি। উনি এর আগে একটা শব্দ বলেছিলেন মাদ্দা জিল্লুহুল আলী, উচ্চারণটাও যদি ওই সময় তার সঠিক হয়নি। আরবিতে এটা হলো ওই যে দেখবেন যে অমুক হুজুরের নাম, ধরেন হজরত আল্লামা খলিল শাহ। হুম, তো হরজত আল্লামা খলিল শাহ মাদ্দা জিল্লুহুল আলী, এই হলো উচ্চারণ। অর্থাৎ তার আশীর্বাদ, এই খলিল সাহেবের আশীর্বাদ আমার উপরে অর্পিত হোক, তার দয়া আমার উপর বর্ষিত হোক। হুম, এই হলো মাদ্দা জিল্লুহুল আলীর অর্থ। তো এখন তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে একবার তিনি বলেছিলেন একটা প্রেস ক্লাব অনুষ্ঠানের, মাদ্দা জিল্লুহুল আলী, মানে তারেক রহমান সাহেবের আশীর্বাদ আমার উপরে আছে। হুম, তো তখন এই শব্দটা উনি নতুন শিখেছেন, যার জন্য হুজুরদের ওই অনুষ্ঠানে মানে তার উচ্চারণটা ঠিক হয়নি, কিন্তু আমি যে এখানে বলে দিলাম হুম। যে তিনি বোঝাতে চেয়েছেন যে আমি যা কিছু করছি, যে অবস্থাতে আছি, আমার উপর জনাব তারেক রহমান সাহেবের আশীর্বাদ আছে, তার ছায়া আছে, আমার উপর তার ছায়া আছে। তো সেক্ষেত্রে ফলে তিনি আস্থাভাজন তার হবার যে, কারণেই তিনি আসলে আপনি যেটি বলছেন তাকেই ডিফ্যাক্টো মনে হচ্ছে। হ্যাঁ, এরকম সামারি ডিফ্যাক্টো করা মনে যায়। হচ্ছে, তো যার, হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ। আপনি বলছেন যে তো তারেক যার জন্য রহমান হয় অনেক কি, কিছুতে সমালোচনাও হবে। এখন আ বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, অনেক আলোচিত সমালোচিত সাবেক উপদেষ্টা। তিনি এখন বলছেন যে আম তারেক রহমানের সমালোচনা প্রসঙ্গেই তিনি বলছেন যে ফেসবুকে পোস্ট দেবার জন্য এখন গ্রেপ্তার শুরু হয়ে গেছে, যেটি ২ বছর আগে দেখতাম। তাহলে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলে দিন আমার বিরুদ্ধে কিছু লিখলে গ্রেপ্তার করা হবে। ২ বছর মানে তিনি দেখেন নাই। ২ বছর আগে শেখ হাসিনার আমলে এরকমটা হতো। এখনো তিনি দেখছেন ফেসবুকে পোস্ট দেবার জন্য গ্রেপ্তার শুরু হয়ে গেছে। আপনার কি আসলে তাই মনে হয়? আসলে কিছু ঘটনা তো দেখা গেল। সওদা সুমি জামাতের একজন নারী কর্মী। কিন্তু তারা আবার বললেন বলার মাত্রই আরকি দ্রুত তাদের জামিন হয়ে গেল। এরকম ঘটনাও ঘটলো। আবার অন্যদিকে ইমির আবার জামিন হচ্ছে না। জয় মানে ৭ই মার্চের ভাষণ বাজানোর কারণে সেই। মানে এখানে কি ঘটছে? আসলে সমালোচনা করার কারণেই গ্রেপ্তার হচ্ছে আ আসিফ মাহমুদ যেটি বলছেন, আপনি কি সেটাকেও সমর্থন করেন? না, এটা সমর্থনের ব্যাপার না, এটা হলো বাতাস যেদিকে যায়। এখন বাংলাদেশে বসে শারমিন আপনি যেভাবে কথা বলবেন, বিদেশে বসে তো এইভাবে কথা বলতে পারবেন না। আবার বিদেশে বসে যেভাবে কথা বলবেন সেভাবে বলতে পারবেন না। আমি গোলাম মোল্লা রনি, আমি যে কথা বলবো যেটা এই রাষ্ট্র হজম করতে পারবে, এ কথা তো অন্য একজন সাধারণ মানুষ বলতে পারবে না।
তো স্থানকাল পাত্রভেদে আসলে গণতন্ত্র, বাক স্বাধীনতা এগুলো হলো কন্ডিশনাল। হুম, হুম, তো এখন ওই যে জামাতের যে নেত্রী, তার পিছনে জামাত আছে, বিরোধী দল আছে, সংগঠন আছে, বট বাহিনী আছে, সব মিলিয়ে তাদের সাথে ইল্লু আছে, পিঙ্কু আছে। তো যার জন্য এই ভদ্র মহিলাকে যদি জেলে রাখা হয় বা তার বিরুদ্ধে করা হয়, মুহূর্তের মধ্যে সরকারের 12টা বাজিয়ে দেবে। তাদের পক্ষে কথা বলার মতো অনেক লোক আছে। অন্যদিকে আরেকজন, যার পক্ষে কথা বলার নেই, যে 7ই মার্চের ভাষণ হুম, বাজিয়েছে, এখন ওখানে তো আসলে জামাত যেভাবে অর্গানাইজড, জামাতের যেভাবে ইল্লু বাহিনী আছে, পিঙ্কু বাহিনী আছে, টিঙ্কু বাহিনী আছে, তো আওয়ামী লীগে তো আসলে ওই জিনিসগুলো নেই। ওই মেয়েটার ওই জিনিসগুলো নেই, ফলে সে যেখানে আছে তার ওখানে থাকা উচিত। আমাদের দেশে হলে কি আপনি একটা লাভ দেবেন, লম্ফঝম্প করবেন, তার আগে তো আপনাকে বুঝতে হবে আপনার ওজন কেমন, পায়ের নিচে মাটি কেমন আছে। লাভ দিয়ে যদি আপনার গর্তের মধ্যে আপনি পড়ে যান, লাভ না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তা আমাদের এই দেশের মানুষের প্রায় উত্তেজনা, মানে তারা দেখা গেল একদিন একটা মশা কামড় দিয়েছে, মশা মারার জন্য সে পাগল হয়ে যায়, আজকে মশা না মেরে সে ঘুমাবে না। এরকম যারা ম্যানে ম্যানে লোক, হুম, এই ঢাকা শহরে যেখানে মশা আছে, ব্যাট হাতে নিয়ে সে ঘুরতেই থাকে, একটা দুইটা, একটা দুটো তিনটা চারটে ব্যাট সে কিনে ফেলছে। তো সেই দিন আমার এক প্রতিবেশী বলল যে সে আরো 3টা ব্যাট কিনে তার ছেলে মেয়েকে দিয়ে দিয়েছে, ছোট ছোট। ওরা তো এক একজন বয়স 6 বছর 7 বছর। আমি বললাম যে ওদেরকে দিলেন কেন? ওরা এই বয়সে মশা মেরে ফাইটিং শিখুক। এই যে তাকে মশা এসে কামড়ায় যাচ্ছে, সে প্রতিবাদ করছে না, ইটস বাহ, নট গুড। এই জন্য আমি ওদের হাতে এই মশা মারার ব্যাট কিনে দিয়েছি। এ তো বাঙালির একটা চরিত্র, সে মশার সাথে ফাইট করেও নিজের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা বাড়ায় এবং সে মনে করে আমি একটা বিরাট কিছু করেছি। তো সেক্ষেত্রে এই যে বাঙালির যে চরিত্র, 32 নম্বরে যেতে হবে, হুম, তারপরে শেষে জয় বাংলা স্লোগান দিতে হবে, তারপরে শেষে এই কাজগুলো করতে হবে। কিন্তু যাদের কারণে এখন জয় বাংলা স্লোগান দেয়া যাচ্ছে না, তারা পোলাও খাচ্ছে, কুরমা খাচ্ছে, নির্দিষ্ট দূরত্বে গিয়ে তারা মহা আরামে আছে। আর এখানে আমাদের মধ্যে কিছু কিছু মানুষ হঠাৎ করে আমরা স্থান কাল পাত্র না বিবেচনা করে আমরা একটা কাজগুলো করছি, ফলে আমাদের তো আসলে এখানে শাস্তি পাওয়াই উচিত। এটা স্বাভাবিক বিষয়। তো এই জন্য এটা তারেক রহমান সাহেবের কোনো দোষ না, বা মানে সিস্টেমটাই আমাদের দেশে আসলে এভাবে চলেছে। এখানে সেই 1973 থেকে আজ অবধি আমাদের এই সমাজে অনেক ভালো জিনিস ক্রমবর্ধমানভাবে হারিয়ে গেছে, এখন থেকে এখন পর্যন্ত। আর 73 থেকে বঙ্গবন্ধু জমানা থেকে আজ অবধি একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানা পর্যন্ত একটা মন্দ জিনিস বন্ধ হয়নি। মানে অতীতে যেটা ছিল এটা ক্রমবর্ধমান হারে বেড়ে গেছে। আগে যে দুর্গন্ধ ছড়াতো তার চেয়ে আরো বেশি দুর্গন্ধ ছড়াচ্ছে, আগে যে মন্দ কাজ হতো তার চেয়ে বেশি। তো সেই দিক থেকে এটা পৃথিবীরই নিয়ম। এই পৃথিবীতে আপনি দেখবেন যে এই পৃথিবীতে বহু ভালো জিনিস হারিয়ে গেছে, কিন্তু সেই হজরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত একটা মন্দ জিনিস যে পৃথিবীতে মানুষ একবার শুরু করেছে, হুম, ওই মন্দ জিনিস আর কখনো বন্ধ হয়নি। তো কাজেই আওয়ামী লীগ জমানার যে কাজগুলো, ইনুস জমানার যে কাজগুলো, রহমান সাহেবের জমানাতে একটাও বন্ধ হবে না, বরং এগুলো বাড়তে থাকবে। হুম। এই যে চিরসত্য, ব্যাধি এটা বুঝে সংক্রামক, নিলে স্বাস্থ্য আমাদের নয়, সুবিধা এটি হবে। তো একটা মানে বিখ্যাত প্রবাদী আছে বা বিখ্যাত। ডায়লগই আছে, সেটি নিয়ে তো আছেই। আমি জি। একটু এটা নিয়েও আসি যে আরেকটা বিষয়ও একটু, সেটিও সংসদে হাসনাত আবদুল্লাহ বলছেন, আপনার স্বজন। তিনি বলছেন যে যে 28 জন বিচারককে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিজস্ব চ্যাট বক্সে নিজেদের মধ্যে আলাপ আলোচনার কারণে সেটি তাদেরকে শো কজ নোটিশ পাঠানো হয়েছে। এবং সেই শো কজ নোটিশের চিঠিতে বলা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সম্পর্কে বিরূপ মন্তব্য, এটাকে অসদাচরণ হিসাবে গণ্য করা হচ্ছে এবং তাদেরকে শো কজ নোটিশ পাঠানো হয়েছে। এটি আপনি কিভাবে দেখছেন? এটার ব্যাপারে আমি আসলে কিছু বলতে চাচ্ছি না, বিকজ আমাদের জুডিশিয়ারি খুব সেনসিটিভ। এখানে আপনি ওয়ান ওয়ে ট্রাফিক, মানে জুডিশিয়ারি নিয়ে কোনো কথা আপনি বলতে পারবেন না। যারা ক্ষমতাধর তারা বলতে পারেন, কিন্তু আমরা যারা আমজনতা, দেখা গেল যে আমি পক্ষে বললাম, একটা নোটিশ ইস্যু করলো যে আপনি বললেন কেন, বিপক্ষে বললাম তাও বললাম কেন। ফলে এটা আসলে যারা বলেছেন আর যারা নোটিশ জারি করেছে এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। আমাদের বক্তব্যটা হলো যে যে কোনো একটা পরিস্থিতি সরকারের বিরুদ্ধে যখন তৈরি হয়ে যায়, সমালোচনার একটা জায়গা তৈরি হয়ে যায়, কেউ হয়তো অল্প করে, কেউ চুপ থাকে ভয়, কেউ হয়তো বেশি নিষ্ঠুর করে। সরকার যখন বুদ্ধিমান হয় তখন তারা প্রথমে মনে করা উচিত এই জিনিসটা হলো কেন, এটা তো নাও হতে পারতো। তো কাজে আমাদের দিক থেকে এই জিনিসগুলো আমরা যদি সতর্ক হই যে এই কাজগুলো আর আমরা করব না, বা যারা করেছে তাদের সঙ্গে যদি একটা নেগোশিয়েবল অবস্থা থাকে, 26 জন লোককে যদি ডেকে বোঝানো হতো যে আমরা এই এই কারণে করেছি, ইউ শুড নট ডু ইট,
তাহলে আমি হলে সাধারণত এই কাজগুলো করতাম, যাতে একটা আসলে রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনাটা একটা সমঝোতার বিষয়। এখানে গুতোগুতি করে লাফালাফি করে আসলে একটা ভালো ফলাফল কেউ পায়নি, আগামীতে পাবে না। হুম, কিন্তু এই কথাটাই মানে আমি আরেকটা বিষয় মনে পড়ল যে এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও ঠিক এই বক্তব্য যে ২৮ জনকে যে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এটার প্রসঙ্গ তুলেই তিনি বলছেন যে ২ বছর আগে শেখ হাসিনার আমলে এরকমটা দেখা যেত, ২ বছর দেখেন নাই। কিন্তু আসলে তো মনে হয় যে ওই যে ইউএনও একজন ছিলেন উর্মি, মাহমুদা উর্মি, যিনি ডক্টর ইউনূসের সম্পর্কে লিখেছিলেন, তাকে তো শোকজ কি, তাকে তো বরখাস্তই করা হলো, তারপরে তার বিরুদ্ধে মানহানি রাষ্ট্রদ্রোহের মামলাও হলো। তাহলে ২ বছরে হয় নাই, এটা কি আসিফ মাহমুদ ২ বছর চোখ বন্ধ ছিল নাকি? মানে কি মনে হয় যে ২ বছর কি আসলে হয় নাই এরকম ঘটনা? আশিফ মাহমুদ আসলে ইয়াং মানুষ, তো তার এত কিছু মনে থাকে না, আর এখন তো কিন্তু নাকি বড় ও বয়স হলে নাকি ফার্স্ট্রেটেড। মনে থাকে না ইয়াং না, মানুষের? বয়স না, মানে ইয়াং এরও মনে থাকে না। ইয়াংরা হয় কি, আচ্ছা। একসময় প্রেম করার কথা চিন্তা করে, হুম হুম। একসময় আবার মন্ত্রী ছিল, হায় হায় আমি এত সুন্দর মন্ত্রী ছিলাম, এখন মন্ত্রী নেই। কালকে আমি হাঁসের মাংস খেতাম, ওয়েস্টার্নে যেতাম, কত মানুষ আসতো। বোঝার চেষ্টা করুন, তার এই যে সে যে জিনিসগুলো পেয়েছে, হ্যাঁ, সে তো বোধহয় এখন পর্যন্ত বিয়ে থা করেছে কিনা আই ডোন্ট নো। করেছে। যখন সে বিয়ে করেছে যাকে নিবে, তো এখন তো সেই তার বইয়ের একটা আলাদা ডিমান্ড থাকে, সবকিছু থাকে, যে তোমাকে আমি বিয়ে করেছিলাম যখন তুমি মন্ত্রী ছিলা, হুম। কিন্তু এখন তোমার কি হলো। তো যার জন্য এখানে অনেক কিছু ভুলে যাওয়া এটা একটা স্বাভাবিক বিষয়। যার জন্য তিনি দেশের বিপ্লবী মানুষ, শেখ হাসিনার তাড়ানোর অগ্রণী সেনানী। আগামীতে যদি আবার একটা গণ অভ্যুত্থান হয়, সেই গণ অভ্যুত্থানেরও তিনি হবেন সিপাহ সালার। ফলে তাকে একটু তোয়াজ তদবির করি না, দেখি সারা জীবন তো দালালি ঠেলালি করতে পারলাম না, যেটা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটু দালালি করে যদি ভবিষ্যতে কিছু হয়, এই জন্য তার বিষয়টি স্কেপ করে গেলাম আর কি। আচ্ছা। আগামীতে গণ অভ্যুত্থান হলে সেখানেও তিনি থাকবেন। আগামীতে গণ অভ্যুত্থানের বিষয় আপনি দেখেন? কারণ জামাত এরকম হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে বা আসিফ মাহমুদরাও বলছেন, শেখ হাসিনার পালানোর ছবিটাও তারা টাঙিয়ে রাখতে বলছেন। এটি বলছি ব্যারিস্টার ফুয়াদের কথা তিনি বলছেন। এবং সেই রকম পরিণতির দিকে যাবে বিএনপিও, এরকম হুঁশিয়ারি দেয়া হচ্ছে। আপনিও কি আসলে সেরকম কিছু দেখেন? গণ অভ্যুত্থান আগামীতে হবে এরকম বলছিলেন। মানে ফার্স্ট থিং হলো যে, যেখানে জনগণ আছে বা যেখানে গণ আছে, সেখানে গণ অভ্যুত্থান হবেই। টুডে হবে, অথবা টুমোরো হবে, অথবা ১০০ বছর পরে হবে। জনগণ থাকলেই গণ অভ্যুত্থান হবে, এতে কোনো সন্দেহ নেই। তো কাজে গণ অভ্যুত্থান হবে না কেন? ২ নম্বর হলে যে, আপনি তো অ্যানিম্যাল ফার্ম পড়েছেন, সেই জর্জ অরওয়েলের বিখ্যাত, যেখানে পশুরা বিদ্রোহ করে মানুষের বিরুদ্ধে। এবং আপনি দেখবেন যে অনেক বিড়াল, আপনি যারা বিড়াল পালে, বিড়াল রাগ হয়ে যায়, মালিকের গালের উপর টাস টাস করে সে মেরে দেয় বিড়াল। হুম। একটা কুকুর মেজাজ ঠিক রাখতে পারে না, বিড়াল কুকুর মেজাজ ঠিক রাখতে পারে না। একটা তেলাপোকা, সেও রাগ হয়ে যায়। আপনি একটা মশা আপনাকে একটা কামড় দিছে, যেই জায়গাতে সে কামড় দিলাম তাড়াই দিচ্ছেন, ঠিক ওই জায়গাতে সে আঘাত করবে, নির্দিষ্ট জায়গাতে। আপনার যে লোমকূপের যে জায়গাতে সে প্রথম হুল বসিয়েছিল, ওই জায়গাতে। মাছি, আপনি একটা মাছি চিন্তা করেন, আপনার মাথার যে জায়গাতে, গালের যে জায়গাতে বসে গেল, আপনি তাড়িয়ে দিলেন, ঠিক নির্দিষ্ট জায়গাতে সে এসে বসে। এটা প্রকৃতির একটা লীলা খেলা। তো কাজেই, যে কারণে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, যে কারণে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিরক্ত হয়ে গেছি, এই বুড়া যায় না কেন, এটা দেখলে আমাদের মেজাজ গরম হয়ে যেত। যে কারণে সে, যার হাসির কারণে সে, আমি বলেছিলাম যে এর হাসি অসাধারণ হাসি, একটা অনুষ্ঠান বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাসি মেরিলিন মনরোর হাসির চেয়েতেও ভালো, হুম। আমার কাছে মনে হতো। সেই লোক হাসলে আমার কাছে মনে হয় যে এর দাঁতগুলো বের হয়েছে, এখন আমার আর সহ্য হচ্ছে না। এটা কেন হলো? আমার মধ্যে ওই যে, যে একটা অভ্যুত্থান করার, বিদ্রোহ করার, বিদ্রূপ করার যে একটা প্রাকৃতিক গুণাবলী রয়েছে আমার মতো লক্ষ লক্ষ মানুষের, সেটা তো আমরা মরে যাই নাই, আমরা তো এখনো পশু হয়ে যাইনি, আমরা এখনো মানুষ আছি। কাজেই সরকারের যারা কর্তা ব্যক্তি, তাদেরকে সতর্ক হতে হবে যে শেখ হাসিনার জমানাতে যে জনগণ ছিল, সেই জনগণের চাইতে এখনকার জনগণ বেশি সাহসী। শেখ হাসিনার আমলে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে যে জনগণ ছিল, আমরা বেশি কৌশলী, বেশি প্রফেশনাল সব দিক থেকে। ফলে এই সরকার গণ অভ্যুত্থান, জনরোষ বা যে কোনো চক্রান্ত মোকাবেলায় তাকে যথেষ্ট সতর্ক হতে হবে, কৌশলী হতে হবে এবং বুদ্ধিমান হতে হবে। এখানে হাঙ্কি পাঙ্কি চলবে না। যদি পারতো তাহলে বিশ্ব, যে যাকে বলা হয় আপনার কি মনে জ্ঞানী হয় সেই মানুষ, কৌশলীটা এই সরকার সেই কৌশল মোতাবেক চলছে নাকি ওই হাঙ্কি পাঙ্কির মধ্যেই আছে? আমার কাছে মনে হয় যে তারা হাঙ্কি পাঙ্কিও জানে না এখন। হাঙ্কি পাঙ্কি, তারা ১৭ বছর তো ক্ষমতার বাইরে ছিল। ক্ষমতার ভিতরে থাকতে হলে হাঙ্কি পাঙ্কি যেটা শেখ হাসিনা জানতেন, ওটা শিখতে তো তাদের আরো ১৭ বছর লাগবে। এখন এটা যদি তারা ভালো মতো শিখতে চায়, শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যদি স্কাইপে তারা কথাবার্তা বলে, হুম। যে ম্যাডাম বা স্যার বা আপা বা খালাম্মা, মানে মানে হোয়াট ইজ হাঙ্কি পাঙ্কি,
এবং তিনি যদি দয়া করে বলে দেন দিস ইজ হাঙ্কি ফাঙ্কি, এইভাবে এই জিনিসগুলো করতে হয়, তাহলে হয়তো হবে। আদারওয়াইজ এগুলো তাদেরকে ধীরে ধীরে শিখতে হবে। 17 বছর বসে তাদেরকে হাঙ্কি ফাঙ্কি শিখতে হবে। আর যদি তারা সেটা না শিখে, তাহলে তারা স্থূলভাবে একটার পর একটা ভুল করতে থাকবেন, মারাত্মক ভুল করতে থাকবেন। আর সেই ভুলের আগে সে সবাই বলবেন আরে বাদ দাও, বিশ্ব নেতা, বিশ্ব মহাজন, বিশ্ব মানব ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা উল্টাই দিছি, তাড়াই দিছি। শেখ হাসিনা এত বড় কথা, দিল্লির অমুক অমুক 17 বছর দেশ চালাইছে, তাকে আমরা তুড়ি মেরে উড়িয়ে দিছি, আর কোথা থেকে কি আসছে এটা তো আমাদের কোনো ব্যাপারই না। এই যে মানুষের ভিতরে যে একটা অহমিকা বোধ, মানুষের মধ্যে যে একটা আত্মবিশ্বাস, এটা সরকারের জন্য একটা ভীষণ ঝামেলার বিষয় হবে। তারা এই যে সালাউদ্দিন সাহেবকে আগে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আবার কামাল সাহেব, এভাবেও তো ভাবা যায় যে মানে সাহস আসছে মানুষের মধ্যে যে একে সরালাম তাকে সরালাম, তোমাকে সরাতে কি যায় আসে, কিন্তু একে সরায় তাকে সরায় লাভটা কি হলো, মানে একে নতুনটা কেউ যে সরাবে তারপর লাভটা কি হচ্ছে সরায়। মানুষ অত ভাবে না। মানুষের বলছেন আমার ভালো লাগছে না, আগে তোমার সরাইনি, তারপর ভবিষ্যতে চিন্তা করবো। এইভাবেই 99% মানুষ চিন্তা করে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে 1%। তো যারা চিন্তা করে ভবিষ্যৎ নিয়ে, তারা ঘর থেকে বের হয় না, তারা কোনো সরকারের সাথে ঝামেলায় যায় না, কারোর সাথে ঝামেলায় যায় না, ইভেন নিজের স্ত্রীর সঙ্গে তারা ঝামেলায় জড়ায় না। সারাক্ষণ ঘরে বসে থাকে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, সেলফ সেন্টার্ড মানুষ, যারা খুব বেশি চিন্তা করে। আর 99% মানুষ হলো যে আগে তোকে মেরে নেই, তার হলো কথা। হ্যাঁ, তো আগে যেমন দেখা গেল যে পেট্রোল পাম্পে পেট্রোল পাচ্ছে না, সে বলছে যে ভবিষ্যতে কি হবে, ওই ম্যানেজারকে ট্রাকে নিচে ফেলে সে গুড়াই মেরে ফেলছে। তো এই যে সে তো জানে যে আমি পেট্রোল পাম্পের এই লোকটা যদি মারি আমাকে ধরে ফেলবে ট্রাক ড্রাইভার, কিন্তু তার মেজাজ এমন ভাবে গরম হয়ে গেছে, সে তখন এই কাজগুলো করে ফেলছে। তো এটা, এই যে চরিত্র, মানুষের যে চরিত্র, মানে বর্তমানকে, প্রেজেন্ট টেন্সকে নিয়ে সবাই চিন্তা করে, এদের সংখ্যা হলো শতকরা 99%। তো সেই 99% মানুষ অত কোনো কিছু চিন্তা করবে না, কে আসবে কে নবে, সে হবে না হবে, সে প্রথমে চিন্তা করবে যে আমি গত 2 বছরে কি সফল হয়েছি, কালেকটিভলি কি সফল হয়েছে। কালেকটিভলি যে সফল হয়েছে, আপনি দেখেন এই যে তারেক রহমান সাহেব আসছেন, তো এই যে হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে এদের কারোর কিন্তু, ফুয়াদ, অন্যান্য যারা আছেন, এরকম 20-25টা তরুণ যারা সামনে চলে আসছে না, তাদের কারো মন খারাপ হয়নি, তারা কেউ হতাশ হয়নি, তারা বরং আগের যে কোনো সময়ের সাথে আরো জোরে জোরে কথা বলছেন, স্ট্রংলি কথা বলছেন, এবং তারা মনে করছেন যে তারা এখন দে আর দ্য পার্ট অফ দ্য 78টা 80টা সিট পার্লামেন্টে তাদের আছে। তো এর সঙ্গে সঙ্গে মানে আগে তাদের যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতার সঙ্গে এখন রাষ্ট্র ক্ষমতা যুক্ত হয়েছে। তো কাজেই তারা এখন অনেক কিছু চিন্তা করতে পারেন, অনেক কিছু বলতে পারেন, আর একটা গণ অভ্যুত্থানের কথা চিন্তা করেন, আর একটা বিপ্লবের কথা চিন্তা করতে পারেন, যে কাউকে ছুঁড়ে ফেলে দিতে পারেন, যে কাউকে তারা খোঁটা দিতে পারেন, তুমি কে, ওইটা কি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নচেত আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে সালাউদ্দিন সাহেবের ছেলে, আমরা তো স্বরাষ্ট্রমন্ত্রী দেখলেই চিত হয়ে পড়ে যেতাম। আগে কামাল সাহেব আমার পাশে বসতো, মানে যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমার পাশে বসতো, এবং আমাকে লিডার লিডার ডাকতেন। জাস্ট আপনাকে এই অনুষ্ঠান বলে, মানে আমাকে এতটা শ্রদ্ধা করতেন যে দেখা হইলে আমি মাঝে মধ্যে বলতাম, ভাই কামাল ভাই এদিকে আসেন, আপনি এইভাবে হাঁটাচলা করছেন, আমরা একসাথে নামাজ পড়তে যেতাম। তো উনি খুব বিনয়ী, এত বিনয়ী ছিলেন, আমি আর ইকবালুর রহিম মাঝে মধ্যে দুষ্টামি করতাম, বলতাম যাই আপনার ভিতরে একটা মন্ত্রী মন্ত্রী ভাব আসছে, আপনি বোধহয় মন্ত্রী হয়ে যাবেন। তো সে খুব লজ্জা পেতেন যে রনি ভাই কি যে বলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, পরে সে যখন মন্ত্রী হয়ে গেল, মাই গড, আমি দেখি তাকে, আমার ভয় লাগে, ভীষণ রকম ভয় লাগে। আমি তার বাসার সামনে দিয়ে কোনোদিন যাই না, তার সাথে আমার এত বন্ধুত্ব ছিল, আমি কোনোদিন তার সঙ্গে কথা বলিনি, কোনোদিন তার সঙ্গে কথা বলিনি। তা এই যদি আমার একজন সংসদ সদস্য, যার সাথে 4-5 বছর আমি পাশাপাশি বসছি, সেখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে আমার এইরকম যদি একটা ফিলিংস হয়, আর এখানে সালাউদ্দিন সাহেবের চোখের সামনে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ বলে দিলেন যে এটা বাফের দোয়া, বাফের দোয়া, তাহলে এখানে তার দেখেন তার মানে ভয়টা কোন পর্যায়ে চলে গেছে। সে সালাউদ্দিন সাহেবকে কিছু মনেই করছে না। আবার সালাউদ্দিন সাহেব এটা নিয়ে তার লজ্জা শরম, এটা না, তার ছেলে ওখানে অংশগ্রহণ করছে, তো তিনি এটাকে খুব স্বাভাবিকভাবে নিলেন যে মাননীয় সদস্য, আমি তো মায়ের দোয়া শুনেছি, বাপের দোয়াতেই প্রথমে শুনলাম। তাহলে এই যে এটা নিয়ে আপনি অনেক সমালোচনা করলেন যে তিনি যে ছেলের বাপ, এবং তার যে দোয়া আছে ছেলের প্রতি,
এইটা সে প্রথম শুনলো, তা সে ছেলেকে দোয়া করে না, সে ছেলেকে বাপ না? আপনি এটা নিয়ে যুক্তি বিজ্ঞান অনেক অনেক কথাবার্তা বলতে পারেন, কিন্তু মানে এই কিন্তু ওই যে জিনিসগুলো মায়ের চলছে। দোয়া যেমন প্রচলিত, বাপের দোয়া হয়তো এই কমিটির মাধ্যমে বিশেষ করে প্রচলিত আরো হলো কিনা বা জি হতে জি পারে। জি। কিন্তু ওই যে আপনি আসাদুজ্জামান খান কামালের সাথে আপনার অভিজ্ঞতার কথা বলছিলেন, আমি একটু শিরিন শারমিন কথা জানতে চাই। তাকেও আপনি সংসদের স্পিকার হিসেবে দেখেছেন, আপনার সহকর্মী হিসেবে দেখেছেন। আপনি কি একটু বলবেন যে তিনি আসলে মানে তিনি এখন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং অভিযোগ হচ্ছে হত্যা চেষ্টা মামলা ভাঙচুর এবং সহিংসতার সাথে হত্যা চেষ্টা মামলার অভিযোগ তার বিরুদ্ধে। আসলে আপনি তাকে কেমন শিরিন, দেখেছেন? আসলে শিরিন শারমিন আমাদের ডিপার্টমেন্টে মানে মানে যদি শুরুর দিকে চিন্তা করি তাহলে সে আমার 1 বছরের ছোট। আর যদি শেষের দিকে চিন্তা করি, মানে আমার মাস্টার শেষ হয়ে গেছে যে সময়, তার সাথে যদি করি, তো সে আমার আসলে 2-3 বছরের সিনিয়র, মানে মানে সে দিক থেকে, বয়সের দিক থেকে বা ইউনিভার্সিটির শুরু দিকে সে আমার 1 বছরের জুনিয়র। তেমনি তার সঙ্গে আসলে আমার কখনোই পরিচয় ছিল না ওইরকম ছাত্র অবস্থায়। এর কারণ হলো ও প্রথম থেকেই শুধু লেখাপড়া নিয়ে থাকতো, লেখাপড়া নিয়ে থাকতো। তারপর সে, ওর একটা ছোট লাল গাড়ি ছিল, আর ওর একটা প্রেমিক ছিল যাকে সে বিয়ে করেছে। তো ওর ওই প্রেমিক ওকে রোজ রোজ নামিয়ে দিয়ে যেত, আর সে চুপচাপ শুধু লেখাপড়া করতো, সবকিছু করতো। জীবনে কখনো কোনো পলিটিক্সের সঙ্গে সে জড়িত ছিল না। তো ছিল না, তো এই সুবাদে আমরা তাকে ডিপার্টমেন্টে ফেজে দেখেছি, কিন্তু ডিপার্টমেন্ট কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তার কোনো বন্ধু বান্ধব ওখানে ছিল না। এরপর যখন সে মহিলা কোঠায় সংসদ সদস্য হলেন, এখন সবাই তাকে নিয়ে ঠাট্টা মশকরা করে, তাকে নিয়ে ঠাট্টা মশকরা করে। তা আমি জানতাম যে আমাদের ডিপার্টমেন্টের মেয়ে, আমার সঙ্গে তার এরকম কোনো পরিচয় ছিল না। তা আমি তাকে নিয়ে একটা লেখা লিখলাম, তার স্টুডেন্ট, তার বাবার পরিচয়, তার মায়ের নাম নায়ার সুলতানা, তার নানা ছিল বিচারপতি, এসব মিলে ডিটেলস লিখলাম। হি ওয়াজ সো হ্যাপি। তো সে মনে করতো যে আমি হয়তো তার জুনিয়র, সে আমাকে টেলিফোন করছে, কিন্তু বেসিক্যালি আমি তো 1 বছর সিনিয়র। হুম, হুম। তো আমাকে টেলিফোন করে বলতেছে, রনি তুমি আমার সম্পর্কে এত সুন্দর করে লিখেছো, অনেক অনেক ধন্যবাদ, ইত্যাদি 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 ইত্যাদি। আদারওয়াইজ সবকিছু সব লিখছে লিখছে, যাই হোক। এরপর দেখা গেল কয়দিন পরে সে প্রতিমন্ত্রী হয়ে গেল। তারপরে কদিন পরে প্রতিমন্ত্রী হওয়ার পরে সে আবার আমার সঙ্গে কি মনে করে আবার আপনি আপনি করে বলা শুরু করলো, আপনি আপনি করে বলা শুরু করলো। তারপরে সে আবার স্পিকার হয়ে গেল। তো স্পিকার যখন হয়ে গেল, তখন আমি যখন গ্রেপ্তার, ওই সালমানের সাথে যখন গ্রেপ্তার হলো, তা আমি ওর কাছে গিয়ে বললাম যে দেখো সেদিন তুমি একটু আহ, আহ, প্রধানমন্ত্রীর সাথে কথা বলো। হ্যাঁ, যেহেতু তুমি, যদি সে মনে করে যে সে একজন আমাকে গ্রেপ্তার করবে, রিয়েলি গ্রেপ্তার করবে, তাহলে আমাকে গ্রেপ্তার করা মানে একজন সংসদ সদস্য, সেই সংসদ সদস্য, তাহলে পুরো সবাই এমপি যারা আছে তারা ইনসাল্ট ফিল করবে। তো যেহেতু আমি এই দল করি, এই দলের সঙ্গে আছি, এবং তিনি যদি মনে করেন যে আমি আসলে অন্যায় করেছি, তাহলে আই শুড রিজাইন, আমার আসলে রিজাইন করা উচিত। এতটুকু আত্মমর্যাদা আমার থাকা যে আমি সবাইকে বিব্রত করতে চাচ্ছি না। আর আমি যে দলের এমপি, সেই দলের প্রধান যদি আমাকে পছন্দ না করেন, এই দলে থাকার কোনো নৈতিক অধিকার আমার নাই, আমি ওনাকে বললাম। তো সে প্রধানমন্ত্রীকে টেলিফোন করবে বিং এ স্পিকার, এই সাহসটুকু তো তার ছিল না। সে মানে, আমি আমি বলার সঙ্গে সঙ্গে তার মুখের দিকে মনে হলো বজ্রপাত হয়েছে, এবং আসমা ফিরোজ তার আমার সামনে ছিল, এবং আসমা ফিরোজ আমাকে বললো যে এই সে আবার আমাকে তুমি তুমি করে বলে, এবং সবাই তেল দেওয়ার জন্য আবার, মানে আসমা ফিরোজের মতো লোক তাকে স্যার ডাকে। এটা সে যখন এই হলো, তা আমি বললাম যে আরে এ আমার ডিপার্টমেন্টের ছোট বোন, কি সমস্ত কথাবার্তা বলেন। তো সে অনেকটা চুপ হয়ে গেল। তো যাই হোক, চুপ হওয়ার পরে সে করলো কি, তা আমি বললাম, সে এখন বলে যে এটা তো সম্ভব না, আপনি জানেন এটা সম্ভব না। আমি বললাম যে তুমি এক কাজ করো তাহলে, মহিউদ্দিন খান আলমগীরকে টেলিফোন করো, যে আজকে 4-5 দিন যাবো ডিবির লোক আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে, অ্যাটলিস্ট তুমি তো তাকে টেলিফোন করে বলো যে হোয়াই, এটা কারা, এই জিনিসটা একজন সংসদ সদস্যের পিছনে ঘুরছে কেন, সে তো পালিয়ে যাওয়ার মতো মানুষ, সেটা তো আমার পরিবার অফিস আমাকে ডিস্টার্ব করছে। তো সে অন্য রুমে গেল, কিন্তু আসলে সে মহিউদ্দিন খান আলমগীরকে যে টেলিফোন করবে, ওই সাহসটাও তার ছিল না। সে চলে আসলো। তো চলে আসার পর আমি খুব হতাশ হলাম তার ব্যবহারে, যে নেত্রী কাকে স্পিকার বানিয়েছে। ন্যূনতম তো একটা লিডারশিপ কোয়ালিটি থাকার দরকার আছে, যোগ্যতা থাকার দরকার আছে। আমরা একজন একেবারে তরুণ একজন সংসদ সদস্য, কি বলেন, বড় বড় তুফাইল সাহেবের মতো মানুষকে ধমকে চিৎ করে ফেলাই দিছি, এরকম একটা পার্সোনালিটি আমাদের ছিল। তো সেখানে স্পিকার পদে সেখানে বসিয়েছে, একই একই ধরনের ঘটনা, হতাশ। তো যাই হোক, এই হলো ওনার সম্পর্কে আমার ব্যক্তিগত, যে এটা শেখ হাসিনার দয়া ছাড়া, করুণা ছাড়া ওনার আগে পিছনে ওনার কিছু ছিল না। আর ভালো ছাত্র হওয়া, ক্লাসে ফার্স্ট হওয়া,
এটা একটা ভিন্ন ডিফারেন্ট। এটা রাজনীতিতে এটা দুই পয়সার মূল্য নাই। এখানে একজন লোক ভালো করতে পারে, একেবারে লেখাপড়া জানে না, কলম আকবরের মতো, তাদের মতো লোকও ভালো করতে পারে। আর দুনিয়ার সবচেয়ে জ্ঞানী লোক এখানে এসে ইমাম, যাকে বলা হয় শাফি রহমতুল্লাহ আলাইহে। তো তার সেই লিডারশিপ কোয়ালিটি নাই, মানে তিনি একে ওকে ফোনই করতে পারেন না, শেখ হাসিনা থেকে শুরু করে সরাসরি কাউকে ফোনই করতে পারেন বা কিছুই করতে পারেন না, তার সেই অবস্থানটাও নাই। তিনি আসলে এই হত্যা চেষ্টার সাথে জড়িত এরকম এইটার মামলার মেরিট নিয়ে আপনার কি মনে হয়? না, মামলার মেরিটের বড় ব্যাপার না। মামলার ব্যাপার হলো সে তো কোলাবোরেটর ছিলেন, শেখ হাসিনার পছন্দের সহযোগী ছিলেন। এখন আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিল তারা কি করুক বা না করুক, সরকার তাদের সবাইকে একটা ডলা দিতে চাচ্ছে, শিক্ষা দিতে চাচ্ছে। তো সেক্ষেত্রে শিরিন শারমিনের মতো লোককে ভয় দেখানো, তাকে মানে বউকে মানে ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া, এটা তো ওই যে মনে করেন শিরিন শারমিন চিত হয়ে পড়ে গেছে, তারপরে শেষে সে আরো চিৎকার দিয়ে উঠছে। তো এই দৃশ্য তো শেখ হাসিনা দেখেছেন। তো দেখার পরে শেখ হাসিনা খুব কষ্ট লেগেছে, আর এই কাজ যারা করেছে তারা খুব আনন্দিত হয়েছেন যে এইবার আমরা মানে পেরেছি একটা কিছু কিন্তু করার ধরেন জন্য। একই আপনি রকম আপনার সত্য করেন। মানে সেই আমলে নির্বাচিত, মানে শেখ হাসিনার পছন্দের স্পিকার, তাকে নেওয়া হচ্ছে জেলখানায়, আর তার পছন্দের রাষ্ট্রপতি তিনি সংসদে ভাষণ তো দিচ্ছেনই, তার উপরে আবার ধন্যবাদ, যখন সংসদে ধন্যবাদ দেওয়া হচ্ছে রাষ্ট্রপতিকে, তখন সেই স্পিকারকে নেওয়া হচ্ছে কারাগারে। এটা একটা দ্বিচারিতা না? না, দিশারিতে না, এটা হলো এখানেই তো মানে শেখ হাসিনার বোঝা উচিত, সে যাকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন সে একজন যোগ্যতম মানুষ। বিরূপ পরিস্থিতিতে থেকেও সে সার্ভাইভ করে আছে এবং আগামীতে সে সার্ভাইভ করবে, এবং সামহাও সে তারেক রহমান সাহেবকে ম্যানেজ করে ফেলেছে। কিন্তু ম্যানেজ করার পরেও আপনি গিয়ে দেখেন যে কিছু হলেও তার শেখ হাসিনার প্রতি একটু হলেও দুর্বলতা থাকবে। আর আহ, শিরিন শারমিন, সে যদি 100% দুর্বলতাও থাকে, জেলখানাতে বসে সে শেখ হাসিনার জন্য কিছুই করতে পারবে না। তো এখানে হলো যোগ্যতম লোকের আপনার সিলেকশন। ধরেন একজন লোক, আমি ধরেন এখানে আওয়ামী লীগের একসময় সংসদ সদস্য ছিলাম। তো এখন আওয়ামী লীগের সব লোক আমার নামে পাগল, এখন এভরিবডি, সে মনে করছে গোলাম মোল্লা রনি মানে এখন আওয়ামী লীগের ত্রাতা। কিন্তু আমাকে তো 2014 থেকে একেবারে 24 পর্যন্ত, শেখ হাসিনা পতন পর্যন্ত আমাকে মনে করা হতো যে আহ, ডোনাল্ড ট্রাম্প যেভাবে আয়াতুল্লাহ আলী খমেনিকে শত্রু মনে করতে হতো, আওয়ামী লীগের লোকজন আমাকে মনে করতো যে এ একটা আলী খমেনি। তারপরে যেভাবে আবার ইরানের লোকজন সালমান রুশদিকে সাটানিক ভার্সেসের লেখককে ঘৃণা করতো, আওয়ামী লীগের লোকজন আমাকে ওইভাবেই ঘৃণা করতো। এখন তো তারা কি করছে, তারা কি করছে, এখন সবাই বলতেছে যে আমরা একটা রত্ন হারিয়েছি, গোলাম মোল্লা রনির মতো মানুষকে আমরা রাখতে পারিনি, হি ইজ জাস্ট লাইক আওয়ার ফাদার, আওয়ার ব্রাদার, আওয়ার, মানে সবকিছু তারা বলছে। হোয়াট ডাজ ইট মিন? মানে আপনার ভিতরে যদি কিছু যোগ্যতা থাকে, আপনি সেই যোগ্যতাটাকে বিরূপ পরিস্থিতিতে ব্যবহার করতে পারেন। আওয়ামী লীগের দুর্বলতা, আওয়ামী লীগ তার সুসময়ে একজন বিরূপ পরিস্থিতিতে লড়াই সংগ্রাম করতে পারে, তার দলের মধ্যে একটা সিঙ্গেল লোক রাখেনি। এখন ধরেন অনেকে আওয়ামী লীগের মধ্যে দুই চারজন কথা বলতেছে, বিদেশিকে ওই যে রাকেশ কথা বলছে, কিন্তু ও তো বাংলাদেশে বসে কখনো বলেনি। আমরা তো যখন পার্লামেন্টে ছিলাম তখন বলেছি। তো আমরা শেখ হাসিনার পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে তাকে বলছি, আপা আপনার কোনো চেইন অফ কমান্ড নেই। ক্যান ইউ ইমাজিন? আপনি একজন মানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে উদ্দেশ্য করে আমি বলছি যে আপনি আপা একে কাকে অর্থমন্ত্রী বানিয়েছেন? আমি তো 1986 সনে তাকে দেখেছি, তার স্ক্রু ঢিলা হয়ে গেছে। তো যে লোকের 86 সনে স্ক্রু ঢিলা হয়ে গেছে আপনি তাকে এখন আপনি মন্ত্রী বানিয়েছেন। আমি বলছি যে আপা আপনার তো কোনো চেইন অফ কমান্ড নেই, এবং সেগুলো এক একটা পত্রিকাতে ব্যানার হেডলাইন, 6 কলামে ব্যানার হেডলাইন জোগাড় করে এমপি রনির অভিযোগ শেখ হাসিনার কোনো চেইন অফ কমান্ড নাই। তো এই কথা বলে আমার কি কোনো ক্ষতি হয়েছে? দেখেন তো, 2009 থেকে এখন পর্যন্ত আমার জীবনের যে ধারাবাহিকতা, আমার স্বাস্থ্য ভালো আছে, আমার ব্যবসা ভালো আছে, আমার পরিস্থিতি সবকিছু ভালো আছে, কিন্তু যারা এই সময়টাতে খুব বেশি রাতারাতি ভালো হয়েছে তারা কেউ পলাতক, কেউ দেউলিয়া, কেউ কিচ্ছু নাই। ইভেন এস আলম এত টাকা নিয়েছে, এস আলমের এখন টাকার সমস্যা। তো যার জন্য যেটা হয়, রাজনৈতিক দলগুলোর উচিত কিছু দালাল ফালাল লাগে, কিছু টাউট বাটপার লাগে, কিছু গুন্ডা লাগে, কিছু বাইজি লাগে, কিছু ওই ক্যাসিনো প্লেয়ার লাগে রাজনীতি চালাতে হলে, কিন্তু তার সঙ্গে সঙ্গে দুঃসময়ে লড়াই করার জন্য কিছু ফাইটার লাগে। তো সেই ফাইটারগুলো জামাতের আছে, সেই ফাইটারগুলো জামাতের আছে, বিএনপিরও নেই, আওয়ামী আপনাকে লীগেরও যে নেই। এখন ফাইটার মনে করছে আওয়ামী লীগের লোকজন, আপনি কি আসলে ভুল তাদের জন্য করছে, ফাইট করছেন? আমি কিছুই করছি না। আই এম নট, মানে আই এম ডুইং নাথিং, আমি কিছুই করছি না। আমি শুধুমাত্র কিছু প্রশ্ন উত্থাপন করছি, কিছু সত্য কথা বলার চেষ্টা করছি।
শ্রেষ্ঠ কথা বলার চেষ্টা করছি, এতে তারা খুশি। এখন হয় কি, ওই যে মানুষ যখন হতাশে থাকে না, গাছের পাতা নড়ে চড়ে তোমার কথা মনে পড়ে, এরকম একটা হুম। জিনিস আছে। মানে তো আগে এখন সত্য হয় কি কথা মানুষ, বললে ক্ষমতায় ছিলেন বলে পছন্দ হতো না, এখন ক্ষমতার বাইরে বলে পছন্দ হচ্ছে। হ্যাঁ ভীষণ রকম পছন্দ হচ্ছে, এবং তাও কি একেবারে কি ছোট, হালকা একটু ছোট কথা, যেমন ধরেন 300 ফিটতে গেলাম, তা আমি বললাম যে 300 ফিটটা কে তৈরি করেছে, জাস্ট আই আক্স ওয়ান কোশ্চেন। আওয়ামী লীগ, হায় 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 হায়, গোলাম মোল্লা রনির কত সাহস, এই তারেক রহমানের জমানাতে 300 ফিট কে তৈরি করেছে, এই প্রশ্ন সে করেছে, এ তো আলেকজান্ডার চেয়ে শক্তিশালী। তো হুম, এগুলো তো রং, আমি আসলে কিছুই করছি না। কিন্তু আমার যে বক্তব্যটা হলো, হুম, এই দলের মধ্যে আমি অনেক মানুষকে দেখেছি। আজকে যদি একজন তোফায়েল আহমেদ জীবিত থাকতেন, উনি জীবিত আছেন কিন্তু মৃতপ্রায়, তাকে মানে আওয়ামী লীগ শেষ করে দিয়েছে। তারপর শেষে একজন সুরঞ্জিত সেনগুপ্ত যে বেদনা নিয়ে মারা গেছেন। আওয়ামী লীগের অনেক সুন্দর সুন্দর মানুষ যারা আওয়ামী লীগের জন্য জীবন, একজন মুনতাসির মামুন, একজন শাহরিয়ার কবির, যারা কথা বলতে পারেন, কিন্তু তারা তাদেরকে লালন পালন না করে তারা পালন করেছে কাকে? প্রথম আলোর আনিসুল হককে। তারা লালন পালন করেছে ওই জাফর ইকবাল, লেখক জাফর ইকবাল হুম। সাহেবকে। ফলে কি হলো, এই মানুষগুলো যৌবনে গর্তের মধ্যে পালিয়েছে, এই বুড়ো বয়সে তো তারা বলবে যে আমাকে 100টা সিডাক্সিন এনে দাও, আমি খেয়ে তারপর শেষে আমি এখন ঘুমাবো। তো এইরকম যা কিছু হয়েছে, তারা ওই আবু নাসের কামাল সাহেব, সাবেক আমলা, এদেরকে লালন পালন করেছে, অথচ তাদের দলের মধ্যে যে সকল ডেডিকেটেড লোকগুলো, যারা এরশাদের জমানাতে 91 থেকে 96 সনে বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি, দলের জন্য কাজ করেছে, তারা একজনও আওয়ামী লীগের দ্বারা সম্মানিত হয়নি, পুনর্বাসিত হয়নি। এবং সেই লোকগুলো এখন চুপচাপ বসে আছে। তার কি দরকার? একদম চুপচাপ বসে আছে, কেউ কোনো শব্দ করছে না। এই যে আর শিরিন শারমিন নিয়ে কথা বলতেছিলাম, একটু এটা নিয়ে কথা বলে শেষ করি যে এতদিন আত্মগোপনে ছিলেন বলে তাকে বলা হচ্ছে, এখন এসে এই পুরো ডক্টর ইউনূসের সময় যখন সব নেতাদেরকে আওয়ামী লীগের একদম পুরো ছেঁকে ধরা হয়েছে এরকম একটা অবস্থা, এখন এসে শিরিন শারমিন চৌধুরীকে কেন গ্রেপ্তার করা হলো কি মনে হয় এই এতদিন আসলে পরে? শিরিন, আমি আমি বলি, শিরিন শারমিন বাংলাদেশের রাজনীতিতে কোনো আলোচিত ব্যক্তিত্ব নয়, তাকে নিয়ে আলোচনা করা উচিত নয়। মূলত তাকে একটা পদে বসানো হয়েছিল, এটা শেখ হাসিনার একটা দয়া। তার সাথে যা কিছু করা হচ্ছে মূলত আওয়ামী লীগের উপর রাগ ঝাড়া হচ্ছে। এখানে বেচারি যিনি আছেন তিনি বলির পাঠা হচ্ছেন, নাথিং। তার নিজস্ব কর্মের জন্য তিনি কিচ্ছু হচ্ছে না, তার কোনো ভালো কর্ম নেই, মন্দ কর্ম নেই। স্পিকার হিসেবে তিনি শুধুমাত্র ওই জিনিসগুলো দেখেছেন, পড়েছেন, হাত উঠান, বলেন, ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে কোনো স্পিকার হিসেবে একটা সিঙ্গেল শব্দ আপনি দেখতে পাবেন না, ইউনিক কোনো জিনিস আপনি দেখতে পাবেন না। আগে অতীতে যারা স্পিকার ছিলেন, আমরা এখনো তাদেরকে স্মরণ করি যে তাদের অনেকগুলো কাজ আছে, অনেকগুলো রুলিং আছে। ইভেন আমাদের আব্দুল হামিদ সাহেব যে রাষ্ট্রপতি, তিনি যখন স্পিকার ছিলেন, তিনি এত লেখাপড়া জানেন না, কিন্তু তার যে পলিটিক্যাল ম্যাচুরিটি, তার যে সেন্স অফ হিউমার, পুরো সংসদ তিনি যেভাবে জমিয়ে রেখেছেন, সেখানে শিরিন কিছুই করেননি। তো যার জন্য সে যখন এই যে পলাতক ছিল বা গুম হয়েছিল বা লুকানো ছিল, ওটা নিয়েও আমাদের দেশে মাথা ব্যথা ছিল না। আবার এই তাকে ধরা হয়েছে, আওয়ামী লীগের লোকজন বলছে হায় হায় এটা কি হলো, কিন্তু সাধারণ মানুষ এটা নিয়ে তাদের কোনো রকম মাথা ব্যথা নেই। এবং এখনো বোঝার চেষ্টা করেন বাংলাদেশে আওয়ামী লীগের প্রতি যে সিম্প্যাথি, এটা এখনো গ্রো করেনি। সাধারণ মানুষ মানে আওয়ামী লীগের লোকজন, তারা তাদের সিম্প্যাথি আগের মতোই আছে বা বেড়ে গেছে, কিন্তু সাধারণ মানুষের সিম্প্যাথি গ্রো করেনি। এখনো আওয়ামী লীগের কোনো নেতাকে যদি পায় রাস্তায়, মানুষ ঝাঁপিয়ে পড়বে তাকে একটা গণপিটুনি দেওয়ার জন্য। এটা হলো রিয়ালিটি। মানুষ আওয়ামী লীগের নাম স্মরণ করে মূলত বিএনপিকে খেপিয়ে ফেলা, খেপানোর জন্য। মানে বিএনপির অনেক কাজ পছন্দ হয় না, তো যে আছে না, না দুটো মেয়ে একটা বিয়ে কলেজের জন্য দেখা যাচ্ছে একজন সতীনের খোঁটা দেয়, তো এরকম আসলে বিএনপির সতীন হলো আওয়ামী লীগ। তা আওয়ামী লীগের একটা ভালো কথা বলে শেখ হাসিনা এটা ভালো ছিল, ওইটা ভালো ছিল, এই কথাগুলো মূলত শেখ হাসিনার কথা বলে আওয়ামী লীগকে রাগানোর চেষ্টা করা হয়, ডক্টর ইউনূসকে রাগানোর চেষ্টা করা হতো। ইট ডাজ নট মিন যে আওয়ামী লীগের ভালোবাসে, এই বাস্তবতাটা বুঝতে হবে। হুম। দিস এই রিয়েল। আমরা এই এই সমাজে সতীনের ঘুরি, এই খোঁটার দেশে আছি। কারণেই কি আসলে মানে সন্ত্রাস বিরোধী আইন করে তাদেরকে একদম এখন শাস্তিযোগ্য অপরাধ বানানো হচ্ছে? আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞাই থাকছে, এখন নতুন করে একটু আরেকটু কড়া করা হচ্ছে আইনটাকে। এই জায়গাতে হচ্ছে, আচ্ছা এখন আপনি এটাকে বলেন কেন? আপনি জামাতকে কি যখন নিষিদ্ধ করা হলো এক্সিকিউটিভ নির্দেশ দিয়ে, তখন আপনি কি বলেছেন বলেন? তখন তো এই কাজগুলো করা হয়েছে এবং ডেইলি ডেইলি জামাতের মহিলারা বসেছেন, পুরুষরা বসেছেন, আপনার আমরা বলেছি, পত্রিকা প্রকাশ করেছে আজকে নিষিদ্ধ সংগঠনের 30 জন 40 জন লোক ধরা পড়েছে, 100 200 জন মহিলাকে
একসঙ্গে একটা অনুষ্ঠান থেকে ধরে নিয়ে গেছে, তারা দাওয়াতি কর্মকাণ্ড করেছে বা রাজনৈতিক কর্মকাণ্ড করেছিল। মহিলারা দেখেন, এখন না বাংলাদেশের মহিলারা বোরকা পরে তারা কি রাজনৈতিক কর্মকাণ্ড করবে বলেন, কিন্তু আমরা তো তাদেরকে ধরেছি। তারা 200 300 400 মহিলাকে একসাথে কোর্টে চালান দিয়ে তাদেরকে জেলখানায় রাখা হয়েছে আওয়ামী লীগ জমানাতে। তো যেটা বলছিলাম, তো ওটা আওয়ামী লীগ যেটা শুরু করেছে সেটাই বিএনপি, যেহেতু আমি আগে বললাম মন্দ কাজ ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে, আওয়ামী লীগ যেটা করেছে এক্সিকিউটিভ অর্ডারে, এখন বিএনপি সেটাকে এক্সিকিউটিভ অর্ডারের একটা অর্ডার বা একটা অর্ডিন্যান্সকে তারা এটাকে একেবারে পার্লামেন্টের আইন দ্বারা বিধিবদ্ধ করে দিল। এটাই স্বাভাবিক। এখন আওয়ামী লীগ এটা মোকাবেলা করতে হবে। তারা তো নতুন কোনো কিছু করেনি যে আওয়ামী লীগ যদি বলতে হ্যাঁ আমরা এই কাজ কখনো করিনি। আওয়ামী লীগ কি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ ওখান থেকে উত্তোলন করে সরাই নিতে চায়নি? ওই পার্লামেন্টে দাঁড়িয়ে কি বলা হয়নি যে ওর মধ্যে লাশ নেই, ওর মধ্যে শুধু হাড্ডি গুড্ডি কিচ্ছু নাই, ওটা একটু দেখায়, ওটা ভণ্ডামি, ওখানে ওখান নিয়ে একটা যা কিছু হয়, এই সমস্ত কথাবার্তা তো হয়েছে। ফলে যে বিষগুলো তৈরি করা হয়েছে বিএনপি আওয়ামী লীগকে ভালোবাসবে একটা রিজন তো নাই, একটা সিঙ্গেল রিজন নাই। এখানে তারেক রহমান সাহেবকে গালাগালি করা হয়েছে, বেগম জিয়ার ব্যক্তিগত চরিত্র নিয়ে কত রকম আজে বাজে কথা হয়েছে। জিয়াউর রহমান পাকিস্তানের চর, মুক্তিযুদ্ধ করে নাই, ইত্যাদি ইত্যাদি, রাজাকার, রাজাকারদের দোসর, হ্যাঁ খুনি, বঙ্গবন্ধুর খুনি, কত কথাবার্তা বলা হয়েছে না। এখন তো বিএনপির তো ওই কথাগুলো মনে পড়ছে, এখন বারবার তারা মনে পড়ছে, ফলে তারা আওয়ামী লীগের কেন স্পেস দিবে বলেন? স্পেস দিতে কোনো রিজন নাই। তো যার জন্য এই যে কাজগুলো হচ্ছে আমাদের দেশে, যে প্রতিহিংসা, এখন এখান থেকে বের হয়ে আসার জন্য যে উদারতা দরকার, মানবিকতা দরকার, এরকম যদি বিএনপি তারেক রহমান সাহেব করতে পারতো তাহলে তো সে হজরত উমর হয়ে যেত। এখন সে হজরত উমর হবেন না, এটা তো তার ব্যক্তিগত বিষয়। সে হজরত উমর হবে না, সে শেখ হাসিনা হতে চাইবে। সে বলবে যে না আমি মোদি হতে চাইবো শেখ আমি। হাসিনাকে যেরকম করে আশেপাশ থেকে নানান রকম মানে যাকে বলে তেল দেওয়া হতো বা অনেক রকম তোষামোদী করা হতো, এখন তারেক রহমানকেও কি সেরকম কিছু মানে দেখছিলাম সংসদে এই একজন সংসদ সদস্য বলছেন তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা, তারেক রহমান এবং তার ভাইকে শিশু মুক্তিযোদ্ধা করতে প্রস্তাব করছেন। বেগম জিয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলছেন 1 নম্বর মুক্তিযোদ্ধা বা প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে তিনি আখ্যায়িত করছেন। মানে এগুলো কি আপনার বিশ্লেষণে সঠিক মনে হয় নাকি ওই একটা প্রক্রিয়ার অংশ মনে হয়? আপনার কি বিশ্লেষণ? ওই প্রক্রিয়ার অংশ ওই ভদ্রলোকের তো মানে সে তো কন্ট্রোল করে বলছে শিশু মুক্তিযোদ্ধা। সে যদি বলতো যে তারেক রহমান সাহেব তার বয়স, ধরেন তার জন্ম হলো, এখন তার 62 বছর বয়স, তো 62 বছর বয়স যদি হয় তাহলে তার জন্ম হয়েছে ধরুন 66 সনে। তো 66 67 68 69 70 71, তার প্রায় 6 থেকে 7 বছর। ওই লোক যদি বলতো আমি নিজের চোখে দেখেছি তারেক রহমান সাহেব ওই 7 বছর বয়সে 100 জন তরুণদেরকে নিয়ে সেই কাঠের তলোয়ারি নিয়ে সে যুদ্ধ করতে গেছে এবং 4টা রাজাকার মেরে ফেলছে, আমি নিজের চোখে দেখেছি, আপনি কি করতেন বলেন? কিচ্ছু করার ছিল না। তা আমাদের হয় কি যে জিনিসগুলো হচ্ছে আমি নিজের চোখে দেখেছি, এই ক্যান্টনমেন্টের মধ্যে সে রাজাকারের বাপের নাম বলে দিত, রাজাকারের নাম অমুক, বাপের নাম অমুক অমুক, আপনি কি করতেন বলেন? তো সেই তুলনায় সে যে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে তার স্বীকৃতি চেয়েছে, আমাদের তো আসলে বলা উচিত যে এখনো সে তেল দেওয়ার একটা জায়গাতে লিমিটের মধ্যে আছে, সে লিমিট এখনো ক্রস করেনি।